ওনার এমন ধরনের ঠাট্টায় খুব অভিমান হলো আমার। অসুস্থ হবার পর থেকে যে যেভাবে পারছেন আমার সাথে মশকরা করে যাচ্ছেন, অথচ একবারও কেউ ভেবে দেখছে না যে আমার উপর দিয়ে কি গিয়েছে এই কয়দিন। আমার অসুস্থতা, আমার মন মানসিকতা কি হতে পারে, তাদের কি আদৌ কোনো ধারণা আছে? ঠাট্টা করতে পারলে, হাসি তামাশা করতে পারলেই শুধু হলো। তাদের এত সব আয়োজন, এত সব আনন্দ, সব কিছু আমাকে ঘিরে, আমার বিয়েকে ঘিরে, অথচ সেই আমিটাই অসুস্থ। এই নিয়ে তাদের কোনো হেলদোলই নেই। মনে হচ্ছে মেন কালপ্রিট আমি। আমার অসুস্থতার জন্য আমি দায়ী। যম ঠাকুরও এভাবে বলল। আজকে তো তার সাথেও এমনটা হতে পারতো নাকি? না, আর ভাল লাগছে না, আবার গা গোলাচ্ছে। আমি বিছানায় বসে গেলাম। যম ঠাকুরকে দেখলাম পেছনে ফিরে পাঞ্জাবের পকেট থেকে মানি ব্যাগটা টেবিলের উপর রাখলো। এতক্ষণে ভালো করে খেয়াল করলাম তাকে। একটা অফ হোয়াইট পাঞ্জাবি আর সাদা পায়জামা, এই পোশাকেই তো বিয়ে করতে গিয়েছেন তিনি। ইস, কিভাবে দেখো না, যেন কোনো মন্ত্রী মিনিস্টার টেনে হলে হতেই পারে। এই ব্যাটার যা বুদ্ধি, এই পর্যন্ত যতবারই অজুহাত দিয়েছি ততবারই ধরা ফেলেছে। আর মিথ্যা কথা তো ঠোঁটে আনার আগেই গজরাতেন। বলা যায় এতদিনে আমাকে ওনার আঙুলের ডগাই রেখেছেন। কেন যেন এসব ভাবতে আর ভালো লাগছে না। যম ঠাকুরকে কোনোভাবেই আমার জীবনে স্বাভাবিকভাবে নিতে পারছি না। ঘোরটা ভাঙলো ওনার ডাকে। ঘুম পেলে ঘুমিয়ে পড়ো, আর খাটের বাম দিকে শুবে। ওপাশে আমি শুতে পারি না। বলেই হনহন করে বাথরুমে ঢুকে পড়ল। এদিকে সারা গা আমার ছেড়ে দিয়েছে। হেলে দুলে জম ঠাকুরের কথা মতো বাঁ পাশের দেয়ালের দিকে শুয়ে পড়লাম। পুরো খাটটা রজনীগন্ধা আর থোকা থোকা গোলাপ দিয়ে সাজানো। চাদরের উপর গাঁদা ফুল আর গোলাপ ফুলের পাপড়ি। সারা ঘর জুড়েই ফুলের মিষ্টি গন্ধ মৌ মৌ করছে। এর মধ্যে রজনীগন্ধা তার গন্ধ বিলিয়ে বেশি রাজত্ব করছে। বাইরে মেঘের বেশ গুড়গুড় ডাক শোনা যাচ্ছে। মনে হয় বৃষ্টি নামবে। বিছানার ফুলগুলো নাড়াচাড়া করতে করতেই আমি ঘুমিয়ে পড়লাম। সবেমাত্র ঘুমটা গাঢ় হলো, ঠিক তখনই মনে হলো কে যেন ডাকছে। আমি এদিকে ঘুমের জন্য চোখ টেনেও খুলতে পারছি না। খুব কষ্ট করে চোখ খুলতেই উনি আমাকে টেনে বসিয়ে দিলেন। কাঁচা ঘুম থেকে টেনে উঠিয়ে দেবার কোনো মানে আছে? খুব চটে গেলাম। মাথার ভেতর যেন চিকন ঘাম ঝরছে। উনি পানির গ্লাস আর মেডিসিনগুলো আমার সামনে ধরতেই রেগে গিয়ে বললাম, ধুর বাল, কি শুরু করছেন এগুলো? সাদাব ভাই, কাঁচা ঘুম থেকে ডেকে তুলে আপনি আমাকে পানি খাওয়াচ্ছেন? আমি ঘুমাবো, সরেন তো। 2 সেকেন্ড পর যেন মেডিসিনগুলো আমার হাতে না থাকে, এক প্রকার হুমকি দিয়ে। এতক্ষণে আমার হুঁশ হলো আমি কার সামনে বসে আছি। আর চোখে ওনার দিকে তাকাতেই ওনার চোখে চোখ পড়ে গেল। কথা না বাড়িয়ে চুপচাপ মেডিসিন নিয়ে নিলাম। উনি গ্লাস রেখে বিছানার দিকে আসার আগেই আমি মাথা মুখে আঁচল ঘুরিয়ে শুয়ে পড়লাম। বাপরে, ঘুমের ঘোরে কি বলে ফেলেছি! এখন না আবার বিছানা থেকে নামিয়ে পেটানি শুরু করে। একদম শক্ত হয়ে গাড় গুজে ছিলাম। কখন ঘুমিয়েছি বলতে পারি না। সকালে ঘুম থেকে উঠে দেখি জম ঠাকুর তার পড়ার টেবিলে মাথা ফেলে ঘুমাচ্ছে। বাপরে, এই লোকের দেখি বুড়া বয়সেও পড়াশোনা করা লাগে। পড়াশোনা শেষ, চাকরি করছে, বিন্দাস চলবে তা না, সেই বইয়ের মাঝেই পড়ে আছে। জম ঠাকুরকে উপদেশ দিতে দিতে নিজের দিকে তাকাতেই ভুলে গিয়েছি প্রায়। রাতে বড় শাড়িতে কাঁধের দিকটায় সেফটিকিন করে দিয়েছিল। ব্লাউজ ছিঁড়ে সেফটিকিন শাড়িতে আটকে আছে, আর আঁচল পড়ে আছে পিঠের নিচে। আঁচল ঠিকমতো টেনে বিছানা থেকে নেমে দাঁড়াতেই খেয়াল করলাম মারের নতুন শাড়ি কুচকে দলা হয়ে ফুলে একেবারে লুঙ্গি হয়ে আছে। আমি ব্যাককেলের মতো শাড়ির দিকে তাকাই, একবার আরেকবার তাকাই জম ঠাকুরের দিকে। কোনো মতে শাড়ি ঝেড়ে ব্যাগ থেকে কাপড় বের করে দিলাম। বাথরুমের দৌড়। বাথরুম থেকে বের হতেই দেখলাম জম ঠাকুর ঘাড় হাতে মালিশ করছেন, সাথে আড়মোড়া দিচ্ছেন। আমি চুলে গামছা পেঁচাতে পেঁচাতে বারান্দায় গিয়ে ভেজা কাপড়গুলো মেলে দিলাম। এর মধ্যেই উনি বিছানার চাদর সহ সব ফুল একসাথে করে বারান্দার কোণায় এনে রাখলেন, আর আমাকে বললেন বিছানার উপর চাদর রাখা আছে, যেন সেটা বিছিয়ে দেই।
আমি মাথা নেড়ে রুমে চলে এলাম আর উনি গামছা নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। সকালে বড় আপু আমাকে এসে নিয়ে গেলেন খাবারের জন্য। আমার জড়তা দেখে আপু আমাকে বেশ বুঝিয়ে শুনিয়ে বললেন তারা সবাই আমার আপন, এত জড়তা কিসের, স্বাভাবিকভাবেই যেন চলাফেরা করি, ঠিক যেভাবে বিয়ের আগে চলাফেরা করতাম। জমঠাকুরের পরিবারে বৌভাত নামক কোনো আচার নেই। বিয়ের পরদিন পরিবারের সব বড়দের নতুন বউ পাত বেড়ে খাওয়ায়। আমার ক্ষেত্রেও তা বহাল রইল। সকাল থেকে তাদের আশেপাশেই নিকটস্থ আত্মীয় স্বজন আসছে, আমাকে দেখে যাচ্ছে। এর মধ্যেই জমঠাকুর আমাকে ডেকে রুমে নিয়ে এলেন স্লাইন অন করার জন্য। কারণ ডাক্তারের কথা অনুযায়ী আমার আরও 3টা স্লাইন নেওয়া বাকি আছে। এদিকে আমার অবস্থা পুরাই কাঁচুমাচু, বাড়ি ভর্তি লোকজন। এর মধ্যে যে কেউ যখন তখন আমার সাথে দেখা করে যাচ্ছে। এই মুহূর্তে স্লাইন অনেকটা সাহস সঞ্চয় করে জমঠাকুরকে বললাম যেন আজ স্লাইন না দেওয়া হয়। কথাটা বলতে দেরি হয়েছে আর আমার দিকে কটমট করে তাকাতে দেরি হয় নাই। আয়নায় দেখেছ নিজের অবস্থা? শরীরের কেমন ব্যালেন্স রাখতে পারছো কি? একটু আগেই তো মাথা ঘুরে পড়তে নিয়েছিলে। আম্মা পাশে থাকাই, নইলে তো এতক্ষণে হাসপাতালে নিয়ে দৌড়াতে হতো। না মানে আমি তো না করিনি। এখন তো বাড়িতে অনেক মানুষ, এর মধ্যে আমি ঘরে একা একা বসে থাকবো? রাতে দেই বরং। হাত মুচড়াতে মুচড়াতে হাতটা খুলতে যাবে তো? বলেই আমার 2 হাত ছাড়িয়ে দিলেন। ঠিক আছে, রাতে স্যালাইন নিও, তবে সাবধানে চলাফেরা করবে। হুটহাট করে বসা থেকে না উঠে আস্তে ধীরে উঠবে, নাইলে মাথা ঘুরে পড়ে যাবে। বাড়ি ভর্তি মেহমান, সামনে আছাড় খেয়ে আবার রুই কাতলের ভাজি খাওয়াতে যেও না। এর মধ্যেই বড় আপু হাজবেন্ড এসে দরজায় নক করলেন, সাথে গলাও ঝাড়লেন। কি শালা বাবু, একদিনে বউকে চোখে হারাচ্ছ? তার বলতে দুলাভাই, এতদিন কোলে পিঠে করে মানুষ করেছি বউকে, চোখে তো হারাবই। টান বলে তো একটা ব্যাপার আছে নাকি? একেবারে গড়ে পিঠে নিয়েছো বলে? সে আরো সময় লাগবে ভাই, এত জলদি কি? ছোট মানুষ, সময় তো লাগবেই, তাই না? তা তুমি জন্মের সময় নাও শালা বাবু। আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন। আপাতত বউকে আমাদের জন্য ছাড়ো, বাদ বাকি শেখানো পড়ানোটা না হয় রাতেই করো। বন্ধ করে কেউ আর ডিস্টার্ব করবে না। সে করাই যাক, নিয়ে যেতে চাইছেন যখন নিয়ে যান। ছোট মানুষ তো সামনে রাখবেন, নিজের বউ মনে করে না, শালার বউ মনে করে। এই শালা, আমি তোমার বোনের হাজব্যান্ড হই, কিন্তু মনে রাখো মিয়া, সুযোগ পেলেই দেখো চরিত্র নিয়ে টান মারো। আরে কি যে বলেন ভাই! ওনাদের কথাগুলো কথা না, এক একটা লজ্জার বালতি ছিল আমার জন্য। ওনারা মুখ থেকে বর্ষণ করছেন আর আমার মাথায় সেগুলো পড়ছে। জম ঠাকুরকে তো আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। আমার তো বেশ সন্দেহ হচ্ছে ওনার কোনো যমজ ভাই আছে নাকি। এদিকে দুলা ভাই আমাকে নিয়ে ড্রয়িং রুমে চলে এলো। উনিও আমাকে ছাড়ছেন না। কেউ জড়িয়ে ধরতে এলে বা গায়ে হাত ছোঁয়াতে এলেই বলছেন, এই আস্তে আস্তে, সাদাফের কোলে পিঠে মানুষ করা বাচ্চা বউ, সাবধান, কিছু হলে তো পরে আমারই জবাবদিহি করতে হবে। আমি তো ওর কাছ থেকে নিয়ে এলাম কি না। এই কথা শুনে ছেলে বুড়ো সবাই সমানে হেসে যাচ্ছে। জম ঠাকুরও তাদের রসিকতার সাথে পাল্টা রসিকতা করছে, আমি দেখছি। এখনো মনে হয় অনেক অবাক হওয়ার বাকি আছে। দুপুরের দিকে বড় আপু এসে আমাকে শাড়ি গয়না দিয়ে গিয়েছেন আর যাবার সময় বলে গিয়েছেন তিনি মেজ ভাবিকে পাঠিয়ে দিচ্ছে। ততক্ষণে আমি যেন হাত পা ধুয়ে রেডি হয়ে থাকি। এর মধ্যেই জম ঠাকুরকে দেখলাম বকতে বকতে বড় আপু রুমে পাঠালেন। রুমে ঢুকে মুখটাকে বাংলার পাঁচের মতন করে দাঁড়িয়ে আছেন। হয়তো খেয়ালই করে নাই আমি যে রুমে আছি। ওনাকে এভাবে দেখে আমি পেটে হাত চেপে হু হু করে হেসে উঠলাম। যা লাগছে না দেখতে, একেবারে পেঁচার মুখে। হাসির আওয়াজ শুনে আমার দিকে কপাল কুঁচকে তাকালেন। ওনার এভাবে তাকানোতে আরো বেশি করে হাসি পাচ্ছে। অবস্থা বেগতিক দেখে মুখে হাত চাপা দিলাম, কিন্তু তাও হাসি থামতে পারছি না। উনি
ঝট করে আমার সামনে দাঁড়িয়ে নিজের কোমরের দুই পাশে হাত ঠেকিয়ে কটমট করে জিজ্ঞেস করলেন, হোয়াট ডু মিন ভাই? বাল, তুমি কাল রাতে কিন্তু আমি শব্দটি স্পষ্ট শুনেছি। ব্যাস, ওতেই আমার হাওয়ার টাইট যাকে বলে। হাসি যে কর্পূরের মতো করে কখন উবে গেছে নিজেই টের পাইনি। কাল রাতের কথা তো ভুলে গিয়েছিলাম। এখন কি হবে? উনি তো স্পষ্ট শুনেছেন গালিটা। এখন আমার পিলে না চটকায় আবার। আমাকে ভ্যাবাচাকা খাওয়াতে পেরে সেই তখন থেকেই শয়তানি হাসি হেসে যাচ্ছে। মনে মনে জমঠাকুরে তুলো ধুনো করে মুখটাকে নিষ্পাপ করে রাখলাম। উনি বাথরুমের দিকে যেতে যেতে বলে গেলেন, আলমারির দ্বিতীয় তাক থেকে যেন শপিং ব্যাগটা বের করে রাখি। বেটা খচ্চর, সকালে তো খুব ডায়লগ বাজি করছিলে, নিজের কাজ নিজে করতে, নিজের বেলায় কি হারে হারামজাদা কোথাকার। ওনার শপিং ব্যাগ বের করে বিছানায় রাখতে রাখতেই মেজো ভাবি এসে আমাকে তাড়া দিয়ে রেডি করাতে শুরু করলেন। মা তুলি, চুল এখনো শুকাওনি কেন? তুমি কি আবার গোসল করলে নাকি গো? না ভাবি, গোসল তো সেই সকালে করেছি ঘুম থেকে উঠে। তাই নাকি? তা এত সকাল সকাল গোসল ব্যাপারটা কি? তুলির কাঁধে হালকা ধাক্কা দিয়ে। আমার নানি বলে দিয়েছিলেন বিয়ের পর নাকি সকাল সকাল গোসল করতে হয়, এটা নাকি নিয়ম। ভাবি, আপনাদের কি আরো সকালে গোসল করার নিয়ম? সাদাব ঠিকই বলে, তার বউ নিতান্তই বাজার। তুলির কপালে চাটি মেরে তা সাদাব কাল রাতে কি উপহার দিল ঘুমটা তুলে। এই তুমি সালাম করেছিলে মনে হয় করে। ঘুমটা তুলে কি উপহার দিয়েছে জিজ্ঞেস করতেই তুলির মন খারাপ হয়ে গেল। জমঠাকুর তো কোনো উপহার দেয়নি, সে তো আমার উপর উপহাস করাতে ব্যস্ত ছিল। কি দিয়েছে বললে না তো? এই তুমি, তোমার কোমরের বিছাটা তো বেশ সুন্দর, কতখানি রূপা লেগেছে। বিয়েতে পরনি নাকি? কাল রাতে তো দেখলাম না। ও বুঝেছি এইবার। এই তাহলে আর কথা না বাড়িয়ে তুলিকে শাড়ি পরাতে শুরু করলেন মুচকি হেসে। এদিকে তুলি অবাক হয়ে তাকিয়ে আছে কোমরের বিছার দিকে। এটা কোত্থেকে এলো? মা তো কোনো বিছা পরায়নি তাকে, সেই বা কখন পড়লো এটা? যতটুকু মনে আছে কেউ তাকে বিছা দেয়নি তো। তাহলে এটা কোমরে আসলো কিভাবে, কখনই বা পড়লো? এর জন্যই সকাল থেকে কোমর ভারী লাগছিল। সকালে তো এত খেয়াল করিনি, গোসল করে কোনো রকমের শাড়ি পেঁচিয়ে বেরিয়ে এসেছিলাম। তাহলে তুলি, চুলগুলো বেশি ভেজা বোন, এখানে বসে চুলটা শুকিয়ে নাও, তারপর গয়নাগুলো বেরোনোর আগে পরে নিও। আমি একটু ওই দিকটায় দেখে আসি কেমন? তুলি মাথা নাড়িয়ে সায় দিতেই উনি চলে গেলেন। পিঠের আঁচল ফেলে চুলগুলো পিঠে ছড়িয়ে দিলেন। বেশি লম্বা না হওয়ার কোমরের উপরেই ছড়িয়ে আছে। এর মধ্যেই সাদা বেরিয়ে এলো গামছা হাতে নিয়ে। প্যান্টে সে একেবারে বাথরুম থেকে পরেই বেরিয়েছে। গায়ে মেলানো গামছাটা চেয়ারের হোল্ডারে রেখে স্যান্ডো গেঞ্জিটা পরে নিল জলদি। তুলি তখনও সাদাফকে খেয়াল করেনি। সে আপন মনে চুলের ভেতর আঙুল চালিয়ে চালিয়ে ছড়িয়ে দিচ্ছে। সাদাফ শপিং ব্যাগ থেকে নতুন শার্ট বের করে ক্লিপ খুলে একদম তুলির পেছনে ড্রেসিং টেবিলে বরাবর দাঁড়ালো। তুলি তখন হাতে বালা পড়ছিল, বা হাতে বালা ঢুকাতে গিয়ে বেশ মুশকিল হচ্ছে। সকালে ক্যানেলা করার জায়গাটাতে বাথরুমের জায়গায় বাড়ি খেয়েছিল, তার জন্যই ফুলে আছে। কাইকুই করে বালা ঢুকাতে হচ্ছে। এই হাতে বালা পরা লাগবে না, ডান হাতে দুইটা পরে ফেলো। এই হাত শাড়ির নিচে থাকবে, কেউ খেয়াল করবে না। ওনার কণ্ঠটা শুনে আয়নায় তাকালাম। উনি আমাকে ওনার দুই চোখ বুঝে মাথাটা সামান্য হেলিয়ে আশ্বস্ত করলেন, সাথে হালকা ঠোঁট ছড়ানো হাসি। বেশ লাগছে তো জমঠাকুরকে এই গোলাপি শার্টে। কালারটা যেন গায়ের রঙের সাথে মিশে গেছে। বেশিক্ষণ তাকাতে পারলাম না, কেননা জমঠাকুর তার নিজের থেকে চোখ সরিয়ে আমার দিকে আয়নায় তাকালেন হাতা ফোল্ড করতে করতে। এবার আমি নিজের দিকে তাকালাম। কলাপাতা আর লাল পাড়ের মিশ্রণে একটা শাড়ি পরিয়ে দিয়েছে ভাবে। লিপস্টিক আগে দিয়ে ফেলেছি,
তাই কানে ঝুমকা পরতে শুরু করে দিলাম। গলায় বিয়ের জড়ানো নেকলেসটা পরার সময় উনি বাধা দিয়ে বললেন, কাল রাতে যেই নেকলেসটা পরেছি সেটা যেন পরি। ওনার কথা মতোই ড্রয়ার থেকে বের করে পরে নিলাম। তারপর উনি আলমারি থেকে একটা চেইন এনে আমার গলায় নিজ হাতে পরিয়ে দিলেন। এটা মা বাবা ওনাকে দিয়েছিলেন। আমি ওনার দিকে তাকাতেই বললেন, ইসলামে তো ছেলেদের স্বর্ণ পরা হারাম, তাই এটা আমি তোমায় দিয়ে দিলাম। আমি আর কিছু বললাম না। চেনের লকেটটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছি। বাংলা হরফে সাদাফ নামটা সম্পূর্ণ স্বর্ণ দিয়ে লেখা। মা জুয়েলার্সের দোকান থেকে ডবল মজুরি দিয়ে লকেটটা গড়িয়েছেন। খুব অন্যরকম একটা ভালো লাগা ছিল। জম ঠাকুর এখনো আমার পেছনে দাঁড়ানো। ওনার মুখের দিকে তাকানোর সাহস পাচ্ছি না, কিন্তু আর চোখে বুকের দিকটায় তাকিয়ে আছি খুব করে। কেন যেন খুব পরিপূর্ণ লাগছিল তখন নিজেকে। সব কিছু আমার, এই মানুষটা আমার, এই ঘরটা আমার, এইটা আমার সংসার। এই যে আমার সামনে আয়না দুটো মানুষের প্রতিচ্ছবি, এইটাই আমার ভবিতব্য, এটাই আমার সংসার। এই মানুষটার বউ আমি, অর্ধাঙ্গিনী, সহধর্মিণী। এত সব ভাবনা ভেবে পরক্ষণে নিজেই বোকা বনে গেলাম। যেই মানুষটাকে কালো আমি আমার জীবনে স্বাভাবিকভাবে মানতে পারছিলাম না, আজ তাকে জুড়েই এত সব বিশেষণ জুড়ে দিলাম নিজের সাথে। আম্মু নিজে দাঁড়িয়ে থেকে সব নিয়মকানুন পালন করলেন আমাকে আর জাম ঠাকুরকে দিয়ে। বিকেলের দিকেই প্রায় সব আত্মীয় স্বজন চলে গেলেন। বড় আপু চলে গেলেন সন্ধ্যায়। মেজো ভাবিরা কাল ভোরে রওনা দিবেন। ভাইয়ারা ছুটি শেষ আজকেই। আম্মু অনেক চেঁচামেচি করে ওনাকে রেখেছেন। এদিকে আমার অবস্থা ছাইরা দে মা, কাইন্দা বাঁচি। আম্মু আমার অবস্থা বুঝতে পেরে আমাকে ঘরে পাঠিয়ে দিলেন। কাপড় খোলার সময় আবারও কোমরের বিছাটা চোখে পড়ল। কে না কে দিল, তার চেয়ে বরং আম্মুকে দেখিয়ে নিলে ভালো হবে ভেবেই বিছাটা খুলে হাতে নিয়ে বের হলাম বাথরুম থেকে। উনি তখন রুমেই ছিলেন। আপুদের স্টেশন ছেড়ে সবে মাত্র রুমে এসেছেন। প্যান্টের ভাঁজ থেকে প্যান্টের ইং ছাড়িয়ে বুকের দিকের দুটো বোতাম খুলে পকেট থেকে মানিব্যাগটা টেবিলের উপর রাখতে রাখতে, তুমি এক গ্লাস পানি দাও তো। দিচ্ছি। পানি খেয়ে আমার দিকে গ্লাস ফিরিয়ে দিতে গিয়ে খেয়াল করলেন হাতে বিছাটা। আমি গ্লাসটা টেবিলের উপর রেখে দরজার দিকে এগুতেই, কোথায় যাচ্ছ? আম্মুর কাছে এটা দিতে। আমাকে কে যেন উপহার দিয়েছে, এটা মনে করতে পারছি না। মানে? দুপুরে মেজভাবে শাড়ি পরাতে গিয়ে কোমরে বিছাটা দেখে জিজ্ঞেস করেছিলেন। তখনই প্রথম খেয়াল করলাম, কিন্তু কখন কিভাবে পড়লাম কিছুই মনে পড়ছে না। ওমা, সে কি? তোমাকে আম্মু, বড় আপু কেউ কিছু বলেনি? কি বলবে? এই বাড়িতে ইনফ্যাক্ট আমার রুম থেকে কে থাকে আশেপাশে তাকিয়ে? জিন। খারাপ না, কিন্তু এই বাড়িতে যারা নতুন সদস্য হয়ে আসে তাদের সে কিছু না কিছু উপহার দেয়। আর কি, আমাকে তো খুব স্নেহ করে। উনি তোমাকে এটা দিয়েছে। মানে? মানে এতক্ষণ যা বললাম, তুমি এটা খুলছো কেন? কোনো ক্রমে যদি বুঝতে পারে যে তার দেওয়া উপহার তুমি খুলে রেখেছ, তাহলে একবারে অনার্থ করে ফেলবে। জলদি পড়ো। ওয়েট, আমি পড়িয়ে দিচ্ছি। আর যেন খুলতে না দেখি, মানে আর খোলা না যেন। ওনার কথা শুনে হতবিম্বলিত আমি। এক জম ঠাকুর কি কম ছিল যে তার উপর আবার জিনিসে জুটেছে? এ কোন বাড়িতে বিয়ে হলো মা? দুনিয়াতে কি আমার উপযুক্ত এই ভুতুইরা বাড়ি জমদূত ছিল? যদিও বা ছিলই, তাও কেন এই পোলার কাছে আমাকে বিয়ে দিলা? আমার প্রাণের মায়া তোমাদের নাই? তোমাদের তো আমি একটা মাত্রই সন্তান ছিলাম নাকি? দেখে যাও, ভূতের প্রিয় হয়ে গেছে এখন তোমাদের মেয়ে। ভূতেরা এখন তোমাদের মেয়েকে উপহার দিয়ে যায়। কোমরের দিকে তাকাতেই দেখলাম বিছাটা একদম শাড়ির বাজে সুন্দর করে পড়ে আছে।
রাতে খাবার খেয়ে ফ্রেশ হয়ে মাত্র রুমে ঢুকেছি, এর মধ্যে জম ঠাকুর স্লাইন নিয়ে রুমে ঢুকলেন। ফার্মেসি বন্ধ হয়ে যাবে বলে খাবারটাও পর্যন্ত খেয়ে যায়নি। একটু আগে ভাবি এসে রুমে খাবার ঢাকা দিয়ে গেছেন। আমার ক্যানেলা ফিট করবার কথা মনে হতেই গা কাটা দিচ্ছে। গায়ে হলুদের দিন ওই কম্পাউন্ডার কয় ডজন গুঁতা দিয়েছে তা বলা বাহুল্য। বেচারারই বা কি দোষ, নার্ভ খুঁজে পাচ্ছিল না। ওনার দিকে তাকাতে দেখলাম উনি ডান পাশে স্টানের দিকে স্লাইন ঝুলিয়ে বাঁধছেন, বা পাশের দেয়ালে ওই পাশে ফিট করতে পারবেন না বলেই এপাশে বাঁধলেন। স্লাইন ঝুলানো শেষে উনি আমার পাশে এসে বসে শার্টের উপরের দিকে দুটো বোতাম খুলে দিলেন। পিঠের দিকটায় একেবারে ঘেমে লেপ্টে আছে। কিছুটা জিরিয়ে আমার বাঁ হাতটা নিজের তালুতে নিয়ে একেবারে কপাল কুঁচকে জিজ্ঞেস করতে লাগলেন, কি অবস্থা হাতের? এতগুলি সিরিঞ্জের ফুটোর দাগ কেন? হাতে বা এত নীল হয়ে ফুলে আছে কেন? বাথরুমের দরজায় সকালে লেগেছিল। সিরিঞ্জের ফুটোগুলো? ওগুলো ক্যানেলা ফিট করার সময় হাতের রগ খুঁজে পাইনি বলে। আর কিছু না বলে পাশ থেকে উঠে একেবারে রুমের বাইরে চলে এলেন। কিছুক্ষণ পর বাড়িতে করে বরফ এনে বাটি সহ হাতের উপর হালকা চেপে ধরলেন। বেশ কিছুক্ষণ বরফ ছেঁকা দেবার পর নিজেই প্রসেসিং করে 2 বারের মাথায় ক্যানেলা ফিট করলেন। তারপর সিলাইন অন করে দিলেন। আমাকে শুয়ে দিয়ে নিজে ফ্রেশ হয়ে এসে খাবারের প্লেট হাতে নিয়ে আমার পাশে এসে বসলেন। মাঝে মাঝে স্লাইনের ফ্লু চেক করে দিচ্ছেন। লোকটার যে কত গুণ! মেডিকেল ক্যাম্প অ্যাটেন্ড করে ট্রিটমেন্টের ফার্স্ট স্টেপগুলো জেনে নিয়েছে। এত গুণী লোকের কপালে কিনা আমি গাধি জুটলাম। হে জম ঠাকুর, আপনার কপাল বড্ড খারাপ। পরদিন ভোরবেলা মেজো ভাই ভাবি চলে গেলেন। সেদিনও আমি দেখলাম জম ঠাকুরকে টেবিলে পড়ে পড়ে ঘুমাতে। এত কি যে পড়াশোনা ওনার আল্লাহ জানে। ভাইয়া ভাবিকে সিএনজিতে তুলে দিয়ে উনি বিছানায় এসে শুলেন। আমাকে বললেন যেন ওনাকে 10টার আগে না ডাকি। ঠিক আছে, ডাকলাম না। কোনো রকমে গোসল সেরে রুম থেকে বেরিয়ে গেলাম। একা রুমে থাকতে ভীষণ রকমের ভয় করে এখন। তার উপর জম ঠাকুরটা ঘুমে। ওই জিন বেটা যদি এর মধ্যে এসে হাজির হয়, তাই আর রিস্ক নিলাম না। বেরিয়ে চলে গেলাম আম্মুর রুমে। বুয়ার নাস্তা বানাচ্ছেন আর আম্মু পাশে বসে মটর ছুলে ডিপ ফ্রিজের প্রসেসিং করছেন। আমাকে দেখে মুচকি হেসে কাছে ডেকে বুয়ার সাথে আলাপ করিয়ে দিলেন আর বলে দিলেন তাকে যেন খালা বলে ডাকে। জম ঠাকুর যখন ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এলেন তখন আমি টেবিলে খাবার সাজাচ্ছিলাম। হাতের ক্যানেলা দেখে যদিও মা আমাকে ভারী কিছু নিতে দিচ্ছেন না, এর মধ্যেই মা বাবা আম্মুর কাছে ফোন দিলেন আমার আর জম ঠাকুরের ফিরানির কথা বলতে। আম্মু কথা দিলেন কালকে আমাদের পাঠিয়ে দেবেন। আমাকে আর পায়কে ইস, মনে হচ্ছে যেন কত বছর ধরে বাড়ি যায় না, তাদের দেখি না। বুয়া 3 বেলায় রান্না করে সব কিছু পরিষ্কার করে একেবারে সন্ধ্যার পর ফিরেন। সারাদিন 3 জন বেশ জমিয়ে আড্ডা দিলাম। খালা চেয়ারে বসে আম্মুর মাথায় তেল দিয়েছে আর আম্মু একসাথে বুয়ার বসে আমার মাথায় তেল দিয়েছেন। 1 মিনিটের জন্য মনে হয়নি আমি আমার থেকে বড় কোনো মুরব্বির সাথে আছি, কারণ আম্মু মানুষটাই একদম শিশুর মতন সরল। বিকেলের দিকে জম ঠাকুর আবার স্লাইন নিয়ে ফিরলেন। এসেই হাঁক ডাক শুরু, এখনই স্লাইন নিতে হবে আমার। এদিকে স্লাইন ফিট করে দিয়ে উনি আবার রেডি হতে যাচ্ছেন, কোথায় নাকি বের হবেন। তার মানে আমাকে একা একা এই রুমে থাকতে হবে। শুরু হলো কান্নাকাটি। কোনো মতেই আমি এই রুমে একা থাকতে রাজি হলাম না। উপায় না দেখে জম ঠাকুরই আমার পাশে বসলেন। কান্নাকাটি করে এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভেঙে দেখে উনি ক্যানেলা থেকে স্লাইন খুলে দিচ্ছেন। তার মানে স্লাইন শেষ। আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম। জানালার দিকে তাকাতেই দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। সেদিন আর তিনি বের হলেন না, কিন্তু রুমে থেকেই একটু পরপর আমাকে বেশ ভয় দেখালেন। রাতে খাওয়ার পরই আমার মনটা বেশ ভালো হয়ে গেল। আর মাত্র কয়েক ঘন্টা সকাল হতে, ইস, তারপরই আমি বাড়ি যাব। এক প্রকার
ক্যাঙ্গারুর মতোই লাফিয়ে লাফিয়ে খাটে উঠে ঘুমাতে গেলাম। জমঠাকুর তখন টেবিলে বসে কি যেন ঘাঁটছিলেন বইয়ে। আমার এই কাণ্ডে তিনি বই থেকে চোখ সরিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তাকিয়ে থাকলে থাকুক, আমিও সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো, একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন অবস্থা। চোখ খিলে তো একেবারে চড়ক গাছ। উনি একেবারে আষ্টে পিষ্টে হাত পা দিয়ে চেপে ধরে ঘুমাচ্ছেন। পেছন থেকে জড়িয়ে ধরার কারণে ওনার গরম নিঃশ্বাসগুলো আমার গালে পড়ছেন। নিজের দুই পায়ের মাঝখানে আমার পা একেবারে সেধিয়ে রেখেছেন। এক হাতে শাড়ির ভেতর দিয়ে নিয়ে পেটের উপর, আর আরেক হাত আমার ঘাড়ের নিচে এমনভাবে পেঁচিয়ে ধরেছে যে চুল পরিমাণও নড়তে পারছি না। প্রায় মিনিট 10 মতো একইভাবেই রইলাম তার ঘুম ভাঙার অপেক্ষায়, কিন্তু না, তিনি তো সর্বস্ব দিয়ে ঘুমাচ্ছে। এদিকে আমার শরীর ব্যথা হয়ে যাচ্ছে। আমার ছটফট করাতে ওনার ঘুমটা ভেঙে গেল। আমাকে ছেড়ে দিয়ে বালিশে ভালো মতন শুতে শুতে। সাত বিকালে কি শুরু করলে তুলি? রাতে ঘুমের মধ্যে সেভাবে হাত পা ছুটতে থাকো। ফুটবল টিমে ঢুকিয়ে 10-12টা গোল এমনিতে হয়ে যেত। সব থেকে ফুটবল খেলো নাকি? দুই রাত এই উস্টা লাথি খাবার ভয়ে টেবিল বসে বসে ঘুমিয়ে ঘাড় ব্যথা করে ফেলেছি। আমার পক্ষে আর সম্ভব না টেবিলে ঘুমানো। কাল রাতে ওইভাবে হাত পা না আটকে নিশ্চিন্ত মাঝরাতে কোমর ভেঙে পঙ্গু হাসপাতালে পড়ে থাকতে হতো। তোমার কি আর কিছু জিজ্ঞাসা করার আছে? থাকলে 2 সেকেন্ডের মধ্যে করো। আমি আধা ঘন্টা ঘুমাবো। আমার প্রশ্নের অপেক্ষা না করে জমঠাকুর ঘুমিয়ে পড়লেন। ওনার বলা প্রতিটা কথা আমার মাথায় রিপিট হচ্ছে বারবার। আসলে একা ঘুমাতে ঘুমাতে আমারই বদ অভ্যাস হয়েছে। ইস, মানুষটা আমার জন্য 2 রাত পড়ার টেবিলে ঘুমিয়েছেন, আর আমি উল্টাপাল্টা কত কিছু ভেবে গেছি। কথাগুলো ভাবতেই ওনার দিকে তাকালাম। উনি মাথা নিচে এক হাত আর বুকের উপর এক হাত রেখে কিছুটা হাসি হাসি করে শান্তিতে ঘুমাচ্ছেন, আর তার এলোমেলো চুলগুলো ফ্যানের বাতাসে কপালের উপর অগোছালো হচ্ছে। আমি দেখছি তাকে, কেন যেন চোখ সরাতেই ইচ্ছে করছে না। ফিরানিতে যাবার সময় আম্মুকে খুব জোর করলাম সাথে যাবার জন্য, কিন্তু তিনি গেলেন না। উল্টো আমার কথা শুনে হেসে কুটে কুটে ছেলে বউয়ের সাথে নাকি এখন শাশুড়ি ফিরানিতে যাবে। লোক হাসানো যাকে বলে, এসব বলছে আর হাসছে। জমঠাকুর আম্মুর রুমে আসতে আম্মু ওনাকে সব বলে দিলেন। আমিও এক প্রকার জেদ ধরেই ওনাকে বললাম আম্মুকে যেন বুঝিয়ে বলেন আমার সাথে যাবার জন্য। আমার এই কথা শুনে মা ছেলে একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিলেন। আমি অবাক হয়ে ওনাদের কাণ্ড দেখছি। কি এমন বলেছি যে দুজন মিলে যুক্তি করে হাসছে? আমি মুখটা কালো করে খালার কাছে গিয়ে বললাম, খালা, আম্মুকে রাজি করিয়ে দিন না, সাথে আপনিও চলেন, আপনাদেরকেও আমার সাথে নিয়ে যাব। ওমা, খালাও দেখি হাসে। উনি হেসে আমাকে জড়িয়ে ধরে বললেন, যাব মা, যান, অবশ্যই যাব, তবে আজকে না। আজকে মেয়েরা ছেলে মেয়েদের সাথে যাবার যে নিয়ম নেই মা, যান, লোকে তো হাসবে। খালার কথা বলার মাঝেই আম্মু আসলেন। ফুলি, তোর মা জানের বুঝা মেয়ে নাকি আমারে নিয়ে যাবে ফিরানিতে, বল এত অবুঝ? তবে একদিকে ভালোই হয়েছে বল, তুই আর আমি মিলে ওর গাল টেনে চুল টেনে পিটিয়ে পিটিয়ে সংসারই শিখিয়ে দিব, কি বল? আমি আম্মুর দিকে ভয়ে তাকাতে আম্মু খুব সুন্দর করে হেসে কপালে চুমু খেয়ে বললেন, মনে করে কিন্তু মায়ের কাছে বিচার দিয়ে আসিস। তরে যে মেরে ধরে সংসার শিখানোর কথা বলেছি বলেই দুজন আমাকে মাঝখানে রেখে জড়িয়ে ধরলেন। এই 3 দিনে মানুষগুলোকে যত দেখেছি ততই তাদের প্রতি ভালো লাগাটা বেড়েই যাচ্ছে। ফুলি খালার প্রতি আম্মুর নির্ভরতা আর বিশ্বাস দেখে আমি ভুলে গিয়েছি যে উনি এখানে কাজ করেন। আম্মু আমাকে বিয়ের পরদিন রাতে, যেদিন ফুলি খালার সাথে আমার প্রথম কথা হলো, সেদিনই আড়ালে ডেকে নিয়ে বলেছিলেন, তুলি, আমি কখনো তোকে বৌমা ডাকবো না। কথাটা শুনে বেশ চমকেছিলাম। আম্মু আমাকে আরও চমকে দিয়ে বললেন,
আমি তোর মাকে কথা দিয়েছি আমি তোকে মেয়ে করে রাখবো। যদি তোকে বৌমা বলে ডাকি তাহলে তো নিজেকে তোর শাশুড়ি মনে হবে, মা না। আমি চাই না আমি তোর সাথে শাশুড়ি হয়ে থাকি, তোকে কোনো কষ্ট দেই। তোকে আমি আগে যেমন টুকি ডেকেছি এখনও ডাকবো, কেমন? তোকে যেমন আমি বৌমা ভাবি না তেমন ফুলিকেও কাজের লোক ভাবি না। ও আমাকে আপা ডাকে আর আমি ওকে আমার ছোট বোন ভাবি। টুকি, তুইও কখনো ওকে কাজের লোক ভাবিস না মা। ওর সাথে তোর তুলনা করলাম বলে নিজেকে ছোট ভাবিস না বা আমার উপর রেগে থাকিস না। আমি সব মানুষকেই এক ভাবি। পরম আল্লাহ আমাদের নিজ হাতে বানিয়েছেন, তার সৃষ্টিকে সামান্য কয়েক টাকার জন্য কিভাবে ভেদাভেদ করি বলতো? বরং তারা আছে বলে আমরা এত ভালো আছি, সুখে আছি। বল, সত্যি কথা বলতে আমার নিজের ছেলে মেয়ের থেকে এদের অবদান বেশি আমার জীবনে। ছেলে মেয়ে মানুষ করেছি, তারা বড় হয়েছে, নিজেদের মতন করে নিজেদের প্রতিষ্ঠা করেছে। কতটুকু কাছে পেয়েছি ওদের। এরাই ছিল তখন, দেখভাল করেছে, হাতে হাতে কাজ করেছে। হ্যাঁ, বলতে পারিস টাকার বিনিময়ে, কিন্তু ওদের পরিশ্রমিক এর বিনিময়ে এই কয়েক টাকা খুবই নগণ্য। সেদিন অবাক হয়ে শুধু আম্মুর কথাই শুনে গেছি। মানুষটা শুধু সরল না, অনেক সুন্দর মনের অধিকারী। এই মানুষটাকে যতবার দেখি ততবারই আমার নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়। হয়তো আমার কোনো জন্মের পুণ্যের ফল তিনি। সকালে একবার মা ফোন দিয়েছে, এখনো কেন বের হচ্ছি না। আম্মু আমাকে রেডি করাতে নিয়ে গেলেন আর জমঠাকুরকে সব বলে গেলেন কি কি নিয়ে আসতে হবে বাজার থেকে। আফটার অল বেটা প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে বিয়ের পর। এদিকে উনি আম্মুর সাথে রেগে বুম হয়ে আছেন। আম্মু, একসাথে দুজন রেডি হয়ে বেরিয়ে গেলে তো হয়। যাবার পথে বাজার থেকে সব কিনে নিয়ে যাব, তাহলে তো আর বাসায় উল্টো সব নিতে ফিরতে হচ্ছে না। একদম না। বাজারের ভেতরে টুকিকে রিস্কায় বসিয়ে তোর বাজার করতে হবে না, এমনিতেও বাহিরে অনেক রোদ, ঘামিয়ে যাবে। আর আমি এখন বাইরে গেলে মনে হচ্ছে পুষ্পবৃষ্টি হবে। আম্মু কি শুরু করলে বলো তো? তুই গেলি? উনি রাগে গজগজ করতে করতে বাজারে চলে গেলেন। আমি রেডি হয়ে আম্মুর রুমে বসেছিলাম। জমঠাকুরের ঘরে আর আসিনি ওই জিনের ভয়ে। আজকে শাড়ি পরিয়ে দেবার সময়ও আম্মু কুমোরের বিছাখানা দেখেছেন, কিন্তু কিছু বলেননি। বেশ উসখুস লাগছে। ঠিক করলাম আম্মুকে সবটা খুলেই বলে। ঠিক তখনই জমঠাকুর চেঁচিয়ে আমায় ডাকতে লাগলেন, তাকে এক গ্লাস পানি দেবার জন্য। হুই, নিজের কাজ নিজে করতে হয় বলে আমাকে আবার জ্ঞান দেয়, অথচ নিজেই সামান্য পানির জন্য কিভাবে চেঁচাচ্ছে দেখো। ডাইনিং থেকে পানির গ্লাস নিয়েই ঘরে ঢুকলাম। উনি দরজার দিকে মুখ করে ফ্যানের নিচে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলছে। ঘামিয়ে একেবারে গোসল সেরে নিয়েছে যাকে বলে। পানির গ্লাসটা এক ঢুকেই খালি করে আমার হাতে ধরিয়ে একেবারে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এলেন। ব্যাপারটা এত দ্রুত ঘটিয়েছে যে আমি হচকচিয়ে ওনার দিকে তাকিয়ে আছি। তখন মায়ের পেছনে দাঁড়িয়ে মিষ্টি হাসি আসছিলে, তাই না? খুব হাসি পাই না? নিজে বেশ সেজে গুজে ফ্যাশন নিয়ে আসো, আর আমি যে গরমে ঘেমে গেলাম, একটু মায়া দয়া নেই বরের জন্য? একবার আমাকে নিজের সাথে মিশিয়ে। আমাকে কিছু বলতে না দিয়ে নিজের মাথার ঘামটা আমার ডান গালে ব্লাউজের উপর মুছে ফেলতে ফেলতে বললেন, শাস্তি শেষ হয় নাই, বাকি আছে। খবরদার বাথরুম থেকে বেরিয়ে যেন রুমে পাই। জমঠাকুরটা সেদিন বাথরুম থেকে বেরিয়ে গামছা দিয়ে তার হাত পা মুছিয়েছেন, শার্টের বোতাম লাগিয়েছেন, হাতের ঘড়িটাও বাদ রাখেননি, এমনকি মানি ব্যাগটা আমাকে দিয়ে তার পকেটে ঢুকিয়েছেন। শাস্তি দেবার বেলায় এই ব্যাটা আসলে অনন্য। কোথা থেকে যে বের করে আনে এসব। বাকিগুলো ঠিকই ছিল, কিন্তু শার্টের বোতাম লাগানোর সময় মনে হচ্ছিল দর্জির শার্টে এতগুলো বোতাম না লাগিয়ে চেইনই তো লাগাই দিতে পারে। এদিকে এক একটা বোতাম লাগাতে গিয়ে মনে হচ্ছিল এই বুঝি হাত টুপ করে বেরিয়ে গেল। যে হারে বাজনা বাজাচ্ছে, একেবারে কাঁপাকাঁপি অবস্থা যাকে বলে।
আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের সাথে জম ঠাকুরের সব বন্ধু বান্ধব যাচ্ছে। সেদিন একসাথে বাড়ির মোড়ে 7টা রিক্সা আর সবার সামনে একটা ভ্যান গাড়ি ঢুকছে। আশেপাশের লোকজনও তো হা করে তাকিয়ে দেখছে। জম ঠাকুর ভ্যান গাড়ির ভর্তি করে বাজার করে নিয়েছে। মিষ্টি কার্টুনের অর্ধেক ভ্যান গাড়ি ফিল আপ করে ফেলেছে। মা তো গিয়ে বসার সাথে সাথে আপ্যায়ন শুরু করে দিয়েছে ওদের। এত শত ব্যস্ততার মাঝেও ফাঁকে ফাঁকে আমার মুখের দিকে তাকাচ্ছেন। আমি হাসছি কি না খেয়াল করছেন। বিয়ে উপলক্ষে আসা আত্মীয় স্বজন সবই রয়ে গেছে আমাদের বাড়িতে, যার জন্য হই হুল্লোড়টাও বেশি। আমাকে যেই দেখছে সেই বলছে, কি রে তুলি, তুই তো একেবারে চকচক করছিস, আর বাকিগুলো কিরে তুলি, তোর শাশুড়ি আর জামাই তো হেব্বি কাজের গিয়েছিলি তো হাঁকতে হাঁকতে পাটকাঠি হয়ে 3 দিনই একেবারে মানুষ করে দিল। এই শুনে রাখো, নেক্সট কারো হাগার ব্যামো হলে বদনাটা বগল দাবা করে ওর শ্বশুর বাড়ি চলে যাবা। ওর জামাই আর শাশুড়ি মিলে যত্ন আত্নি করে সুস্থ করে দেবে। এগুলো আমাকে আর কোনো দিকেই ছাড়লো না। শেষ পর্যন্ত আমার এত ভালো শাশুড়িটাকে নিয়েও এরা মজা করে। এদের ভালো হবে না। অভিশাপ দিলাম তোদের সবার কোষ্ঠকাঠিন্য হোক। আমার হাগা নিয়ে তো তোদের অনেক আনন্দ। নে তোরা এবার না হাঁকতে হাঁকতে মর, হারে বজ্জাত সব। আসার পর থেকেই দাদি আমাকে ইশারা ইঙ্গিতে ডেকে যাচ্ছেন, কিন্তু প্রতিবারই জম ঠাকুর আমাকে কিছু না কিছু বলে আটকে দিচ্ছেন। এদিকে আসার পর থেকে সবার মুখে মুখে জম ঠাকুরের নামে গুণগান চলছে। কি ভালো ছেলে, একদম নিজের খরচে বিয়ে করেছে, মেয়ের বাবাকে 1 পয়সাও খরচ করতে দেয়নি, দেনমোহর বিয়ের দিনই শোধ করেছে। সবার সাথে কি সুন্দর কথা বলছে। না, মেয়ে জামাই পেয়েছে ভাগ্য করে। বাহ, জম ঠাকুরের তো বেশ সুনাম চলছে সবার মুখে মুখে। চলবেই না বা কেন? ছোট বড় সবার সাথে উনি কি সুন্দর করে হাসি ঠাট্টা করতে করতে কথা বলছেন। নানি তো আমাকে ওনার সামনেই বলে দিল, তোর জামাইয়ের অঙ্গের রসে ভর্তি, ল তুলি, কোন কথা শ্যামরা আর মাটিতে পড়তে দেয় না। সামলায় রাখিস বোন তোর জামাইরে। এদিকে সমান তালে উনিও বলে যাচ্ছেন, ইস নানি, আপনাকে আগে দেখা হলে তো নিশ্চিতই বিয়ে হতোই না। নানি, এবার যাওয়ার সময় তুলিকে রেখে যাব। সংসারটা আমি আপনার সাথে করতে চাই নানি। রসের আলাপ বন্ধ করো না জামাই। 1 পা কবরে আর আরেক পা কবরস্থানের দরজায়। যারে দিছি তারে নিয়েই সুখী হও ভাই। আজকে তোমার নানা বাইচা থাকলে খুব খুশি হইতো বুঝলা। তুলি যে আর কি আদরের ছিল। অন্যান্য নাতিদেরও করতো, কিন্তু তুলি নাকি তার মায়ের মতন দেখতে হয়েছে। কত কাঁধে নিয়ে বেরিয়েছে। কখনো নাম ধরে ডাকতো না, ছোট বেগম। ব্যাস এই ডাকটা শুনলে মেয়ে রেগে বোম হয়ে যেত। বুঝলে ভাই, মানুষরা সবসময় বলতো, রানু তোমার আগে যেন আল্লাহ আমাকে নেয়। তোমার মরণ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তার ফরিয়াদ কবুল করেছে ভাই, কিন্তু আমারটা শুনছে না। রোজ রাইতে তারে স্বপ্ন দেখি আমার পাশে এসে বৈশা রয়েছে, আর যাবার সময় আমি কান্নাকাটি করি। সে আমারে বুঝায়, বলে রানু আর বেশি দিন নাই, তুমি কান্নাকাটি করো না তো। ড্রয়িং রুম থেকে তুলিদের খাবার রুম একেবারে স্পষ্ট দেখা যায়। তুলি সেখানে দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলছে। সে তো ঘুণাক্ষরেও বলতে পারবে না। এক জোড়া চোখ তার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদাফ নানির সাথে কথা শেষ করে বন্ধুদের সাথে গিয়ে বসলো। এক একটার অবস্থা একেবারে নাজেহাল। সকালে খাইয়ে এদের এই অবস্থা, বাকি তো আরও 2 বেলা রয়েছে। সবার জন্য চা নিয়ে রুমে ঢোকার পর আর বেরোতে দেয়নি তারা। সবার একটাই কথা, এখানে বসে তাদের সাথে আড্ডা দিতে হবে। সবগুলো জম ঠাকুরের বন্ধু মেয়ে বলতে আমি একা। বেশ আনইজি ফিল করছি। জম ঠাকুরটা আমার হাতের কনুই টেনে আমাকে তার পাশে বসিয়ে দিলেন। আমি পিঠের উপর আঁচল টেনে বসে পড়লাম। সালা, খুব বউয়ের পাশে বসা শিখে গেছে না? এমনিতেও তো লোকাল বাসেও কোনো মেয়ের পাশে দাঁড়াও না। এটাই আমার চরিত্র, যা ফুলেছে তো পবিত্র। এতকাল আমার পাশে থেকেও তো কিছু শিখতে পারলি না। বিয়ের পর তো চিরকাল বউয়ের সন্দেহ তালিকায় থাকবে। আর শোন,
তুলির সামনে আর কখনো গালি দিবি না। আমার বউটা নেহাত বাচ্চা মানুষ, আমি চাই না ওর উপর কোনো বাজে প্রভাব পড়ুক। আফটার অল এতদিনকার কোলে পিঠে করে মানুষ করা বউ আমার, কত কেটেছি বলতো। তোর যদি গালি দেবার থাকে আমাকে আগে বলবি, আমি ওর কান চেপে ধরে রাখবো। দে তুই গালি দিবি, ঠিক আছে? ওনার এই কথা শুনে এক একজনে পারে না হাসতে হাসতে খাট আর ফ্লোর ফাটিয়ে ফেলে। কথায় কথায় কি এক পাইছে, কোলে পিঠে করা মানুষ করা বউ, সব সময় আমাকে নিয়ে তার হাসি ঠাট্টা। আচ্ছা এইসব বাদ, তোদের লাভ স্টোরিটা বল শুনি। আমাদের প্রেম কাহিনীটা বলো তো তুলি সুন্দর করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নালিল্লাহ। প্রেম আর আমি, তাও ওনার সাথে, তওবা তওবা। কথাগুলো বলে আর আমি ওখানে এক দণ্ড অপেক্ষা করিনি, বেরিয়ে এসে পড়েছি। ওনার কথা শুনে রাগে আমার গা সমানে কেঁপে উঠছে। কি সুন্দর করে বলে প্রেম কাহিনী বলতে। প্রেম, উনি প্রেম করেছে আমার সাথে? পান থেকে চুন খসলেই বেতের বাড়ি মিস হতো না, মেরে মেরে আমার ঠ্যাং খুঁড়া করে দিয়েছে। আবার বলে প্রেম কাহিনী বলতে। যা করলাম না তাই আমাকে বলতে হবে, এবং চারিদিকে তাই রটে গেছে। এত ভালো কেন আমার কপাল, কেন? সেদিন রাতে জম ঠাকুর আমার রুমে ঘুমালেন। উনি খেয়ে আগেই শুয়েছিলেন। আমি একটু দেরি করেই রুমে এসেছি মায়ের সাথে কথা বলে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শোয়া মাত্রই উনি আমাকে পেট আগলে নিজের সাথে মিশিয়ে নিলেন। আমার বাম কাঠটায় মাথা রাখলেন বালিশ থেকে সামান্য নেমে। গলায় বুকে ওনার গরম নিঃশ্বাসগুলো পড়া মাত্রই এক আলাদা শিহরণ জাগাচ্ছে সারা গায়ে। আমি বিন্দু মাত্র নড়লাম না। উনি আমাকে অবাক করে দিয়ে শাড়ির আঁচল গলিয়ে পেটের উপর হাত রাখলেন। এতক্ষণ ওনার হাতটা শাড়ির উপরে ছিল। তখন এত রাগের কি ছিল? আমি কিন্তু পরেও সব বুঝিয়ে বলছি। এভাবে কিন্তু হুটহাট করে রেগে যাওয়া একদম ঠিক না তুলি। এতে করে অজান্তে আমরা ওনাদের হার্ট করে ফেলি। কি ব্যাপার, কিছু বলছো না কেন? আপনি একটু সরে ঘুমাবেন প্লিজ, শাড়ি পরে আমার বড্ড গরম লাগছে। আচ্ছা বলেই উনি আমার পায়ের উপর এক পা তুলে দিল। এটা কি হলো? আমি তো আপনাকে সরতে বললাম নাকি? বেশি গরম লাগলে কাপড় খুলে ঘুমাও। এমনিতেও তোমার যা ঘুমালে তো হুঁশই থাকে না, কাপড় গায়ে আছে নাকি জানলে। এর থেকে বেশি সরে ঘুমানো আমার পক্ষে পসিবল না, কারণ আমার কোনো প্রকার লাথি খাবার ইচ্ছে নাই। ঠিক আছে, আমি নিচে না বিছানা করে ঘুমাচ্ছি। তবে মাঝরাতে খাটের নিচে বা নিজের পাশে কাউকে ঘুমাতে দেখলে আবার চেঁচামেচি করে লোকজন সজাগ করো না। মানে? আগে বলেছিলাম আমাদের বাড়ির জিনটা আমায় খুব শ্রমীয় করে। আমি রাতে যেখানে থাকি সেও সেখানে থাকে, খাটের নিচে, ঘরের কোণে, মাঝরাতে পায়ের সুসরানি দেয়। ওনার কথা শুনে ভয়ে আমি আরও ওনার সাথে সেঁধিয়ে গেলাম। ঘুমের মধ্যেই আমার পায়ের পাতায় ওনার পায়ের ছোঁয়া লাগতেই ঘুম ভেঙে কেঁপে উঠেছি। ব্যাপারটা উনি ঘুমের মাঝে খেয়াল করে আমি বলে আমার কপালে চুমু খেয়ে বলতেন ঘুমিয়ে পড়ো, কিন্তু ঘুম গাঢ় হচ্ছিল না কোনো মতেই। রাতে ওয়াশরুমে যাবার সময়ও ওনাকে ঘুম থেকে জাগিয়ে তুলে ওয়াশরুমের বাইরে দাঁড় করিয়ে তারপর ওয়াশরুমে যেতাম। এমন করেই 2 দিন কেটে গেল বাপের বাড়িতে। রাতে না ঘুমানোর জন্য দিনের বেলা বসে বসে ঝিমুতাম। এতে সবাই বেশ হাসাহাসি করতো। জম ঠাকুর আমাকে সুযোগ পেলেই রুমে নিয়ে এসে ঘুমাতে বলতো, কিন্তু আমি ঘুমাতে পারতাম না। চোখ বুজলেই মনে হতো কেউ তাকিয়ে আছে। কখনো ঘুমিয়ে পড়লেও মনে হতো ঘুমের মধ্যেই গায়ে হাত দিচ্ছে, কাপড় ধরছে। কিছুতেই রুমে এসবের মধ্যে ঘুম হতো না। তবে রাতে ওনার পাশে শুয়ে আধো ঘুম আধো জাগরণে থাকতাম। বাড়ি থেকে ফেরার পথে জম ঠাকুর আমাকে ডাক্তারের কাছে চেক আপ করিয়ে আনলেন। কোনো সমস্যা না পেয়ে স্বাভাবিক খাওয়া দাওয়া পাশাপাশি পুষ্টিকর খাবার খেতে বলেছেন দুর্বলতার জন্য। সেদিন বাড়ি ফেরার পর আম্মু আমাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে বসে রইলেন আর বারবার করে বললেন, টুকি এখন থেকে তুই যেখানে যাবি আমাকেও সাথে করে নিয়ে যাবে, বুঝলি? আমার একা বাড়িতে দম বন্ধ হয়ে আসছিল এই 3 দিনে। তুই এই
কয়েকদিনে আমার অভ্যাসে পুরো পাল্টে দিয়েছিস রে। অথচ যে আমি এতকাল একা একা থেকে এসেছি, সে আমি কিনা একা থাকতে ভয় পাচ্ছি। কথা দে আমাকে সাথে নিয়ে যাবি যেখানে যাস। আমিও হেসে সেদিন আম্মুকে জড়িয়ে রইলাম অনেকক্ষণ। পরীক্ষা শেষ হবার 5 দিনের মাথায় বিয়ে হবার দরুন পড়াশোনা আর করা হয়নি। এদিকে কলেজও বেশ লম্বা ছুটি চলছে, কিন্তু এর মধ্যেই জম ঠাকুর আমায় পড়ার ঘর দেখিয়ে দিলেন। তবে আম্মু বাদ সাধলেন এতে। একেবারে কলেজ খোলার পরই যেন পড়াশোনা শুরু করি এও বলে দিলেন। আম্মু, তুমি বুঝতে পারছো না, এখন তো আগের মতো আর সময় নেই। সিলেবাস কমপ্লিট করা মুশকিল হয়ে যাবে। তাছাড়া এখন আর কাজটাই বাকি যে ওকে তুমি এভাবে লাই দিচ্ছ। সিলেবাস কমপ্লিট হবে না কেন? তুই আছিস তাহলে কিসের জন্য? এই কয়েকদিন একটু রেস্টে থাকো, বিয়ের ধকলটা কি এই তোর সাহস তো কম না? তুই আমার সামনে ওকে মারছিস? বাবু, তোকে আদর করি বলে ভাবিস না আমি তোকে শাসন করা ভুলে গেছি, আর কখনো যাতে এমন না দেখি। ব্যাস, অনুমতি পেয়ে গেলাম। উফ, গাটায় ফুরফুরা হয়ে গেল। বিয়ে আর অসুস্থ। আমি লাগেজ বিছানার উপর তুলে দিচ্ছি, তুমি এক এক করে আমার হাতে কাপড়গুলো দেবে, ঠিক আছে? অনেকটা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। জম ঠাকুরের যা রাগ দেখা গেল না করার জন্য আমার মাথা চিবাতে বসে গেছেন। কিন্তু অনেকগুলো শাড়ি পেয়েছি। আম্মু দিয়েছে, বড় আপু দিয়েছেন, মেজো ভাবিও দিয়েছেন। আলমারির এক তাক অলরেডি ভর্তি হয়ে গেছে শাড়ি দিয়েই। আরেক তাকে শাড়ি আর সালোয়ার কামিজ। শেষ পর্যন্ত কিছু কাপড় ওনার কাপড়ের পাশে রাখছেন। বাকি মেনে নিতে এই সম্পর্কটাকে মনে ধারণ করতে অনেক ছাড় দিয়েছেন, অনেক এফোর্ট দিয়েছেন, যা আমি আজ খুব ভালোভাবে বুঝতে পারছি। দিনকাল বেশ কাটছে আম্মুর সাথে আর ফুলি খালার সাথে। তার সাথে জম ঠাকুর তো আছেই। জিনের ভয়ে রাতে ভালো ঘুম হচ্ছে না। তাছাড়া উনি বাসায় না থাকলে আমি আম্মুর রুমেই শুয়ে বসে থাকি। উনি প্রতিদিন বাসায় ফিরে রুম থেকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকবেন জল দেবার বাহানায়। আজকাল কেন জানি ওনার এই চেঁচিয়ে চেঁচিয়ে আমার নাম ধরে ডাকাটাকে খুব ভালো লাগে। নিজেকে কেমন যেন গিন্নি গিন্নি লাগে। একদিন তো আমার সাথে খুব রেগে গেলেন রুমে থাকি না কেন কেন বারবার আমাকে তার ডাকতে হয়। চুপ করেছিলাম সেদিন, মুখের রাটাও কাটেনি। কি বলবো, আপনার রুমে ভূত আছে, আমার এই রুমে আসতে ভয় করে বললেই সেরেছে। কিলি আমাকে ভূত বানিয়ে দেবেন। যা রাগ বাবা। ডাক্তার পুষ্টিকর খাবার খাওয়ার বয়ান দেবার পর থেকে সকাল সেদ্ধ 2টা হাঁসের ডিম আর রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ হয়েছে আমার খাবারের তালিকায়। টেবিলে খাবার নিয়ে তালবাহানা করি বলে আম্মু রোজ সকালে খাবার পর ফুলি খালাকে দিয়ে ডিম রুমে পাঠিয়ে দেন। জম ঠাকুর তখন জমের মতন এই ডিম আমাকে জিনের ভয় দেখিয়ে গেলেন। রাতেও সেম কাহিনী। খেতে না চাইলেও বলবে। জিনটা আমাকে বড্ড ভালোবাসে। কেউ যখন আমার কথা শোনে না তখন সে খুব রাগ করে আর রাত বেরাতে রুমের মধ্যে বড় সড়ো পা ফেলে হাঁটে আর চেঁচামেচি করে। নয়তো বলবে, গায়ের যা চিকন চিকন হাড্ডি, আমার তো তোমার উপর হাত পা রাখতেই ভয় করে, না জানি আবার ভেঙে যায়। আমি চুপচাপ শুনি আর দুধ গিলি। সুযোগ পেলে আয়নায় নিজেকে দেখে আর দীর্ঘশ্বাস ছাড়ি। রাতে একেবারেই ঘুম হচ্ছে না, কোনো মতে চোখ বুজে পড়ে থাকা যাকে বলে। এদিকে জম ঠাকুর রোজ আমাকে পেঁচিয়ে ধরে ঘুমাচ্ছেন। সারা রাত একটুও নাড়তে পারি না। সকালে উঠে হাতে পায়ে প্রচণ্ড ব্যথা হয়। আজকাল ভয়টাও যেন বড্ড বেড়েছে। রাতে রুমের লাইট অফ করতে দেই না। মাঝে মধ্যে উনি ঘুম থেকে উঠে ওয়াশরুমেও বসে পড়লাম, কিন্তু খাওয়া আর গলা দিয়ে নামছে না। 4টে ভাতকে কয়েক মন ভারী মনে হচ্ছে। সারা গা অসাড় হয়ে আসছে। প্রতিবারই এত ব্যথা। মাকে বড্ড মনে পড়ছে। আমার গঙ্গানির আওয়াজ শুনে ওনার ঘুম ভেঙে গেল। আমাকে পেট চেপে গঙ্গাতে দেখে কিছুটা হচকুটি উঠিয়ে বসলেন। পিরিয়ডের ব্যথাটা বুঝতে ওনার খুব বেশি সময় লাগলো না। আলমারি থেকে কাপড় নিয়ে আমাকে ওয়াশরুমে পাঠিয়ে দিলেন ফ্রেশ হবার জন্য।
ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখি উনি নতুন বেডশিট পাচ্ছেন। ব্যাপারটা দেখে বেশ লজ্জা পেলাম। রাতেই কেন হলো, দিনেও তো হতে পারতো। দিল ভেজা গামছা চুলে বেশি সময় রাখতে নেই, মাথা ব্যথা হয়। এটা নিয়ে তো আর এটা নর্মাল, এটা নিয়ে লজ্জা পাবার কিছুই নেই। কিছু লাগলে আমাকে ডেকো বলেই আমাকে টেনে শুইয়ে দিয়ে নিজেও আমার পাশে শুয়ে পড়ল। প্রতিবারই পিরিয়ডের সময় তাতে জ্বর জ্বর ভাব, অরুচি সহ ঘুমটা ভাঙলো মাকে স্বপ্ন দেখে। পাশে তাকিয়ে দেখে জম ঠাকুর নেই, রুমের দরজা হাঁ করে খোলা। ফ্রেশ হয়ে বাইরে যেতেই দেখি উনি রান্নাঘর থেকে চায়ের কাপ হাতে নিয়ে বের হচ্ছেন। বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, আকাশ এখনো কালো হয়ে আছে। কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস। উনি আমাকে চোখের ইশারায় ওনার পেছনে আসতে বলে আমাদের রুমের বারান্দায় তাদের পেঁচানো দুটো মোড়া আর একটা ছোট গোল টেবিল ছিল। আমি রীতিমতো অবাক বনে গেলাম। ছোট্ট টেবিলটার উপর একটা প্লেটে খাবার সাজানো, সেদ্ধ ডিম, ছেঁকা পাউরুটি, কলা, মিষ্টি, বিস্কুট আর টোস্ট। পাশে একটা পানির গ্লাস। তুলি, জলে জারটা নিচে রাখো তো, টেবিলে জায়গা হচ্ছে না। জলের জারটা নামিয়ে রাখতেই উনি একটা চায়ের কাপ আমার দিকে রেখে আরেকটা নিজের দিকে রাখলেন। আদা চা দেখেই আমি ভাব ভঙ্গি পাল্টে গেল। গরম গরম দুধ চা খাবার ইচ্ছা ছিল প্রচণ্ড। কি আর করার, এইটা তো আর আমার বাড়ি না। তবে বাসায় হলো এতক্ষণে সুফিয়া খালা বেশ কিছু শুনে ফেলতেন। গরম গরম চাটা শেষ কর তুলি, পেট ব্যথা অনেকটা কমে যাবে। চা শেষ করার পর একে একে পাউরুটি, হাঁসের ডিম সবই ঠুসি ঠুসি খাওয়ালেন আমায়, সাথে নিজেও খেলেন। হাঁসের ডিমের আস্তে গন্ধে গা গুলাচ্ছে। যতবারই বলছি খাবো না, ততবারই বলেছে। এই সময় কতটা ব্লাড লস হয় কোনো ধারণা আছে? মাথা ঘুরিয়ে তো পড়ে শেষ, তাই তো নব ঘোরাতেই মনে হলো কেউ হ্যাচকা টানে টেনে নিল ভেতরে আমাকে। আচমকা এমন হয় ভয়ে আমার চোখ নিজে নিজে বন্ধ হয়ে গেল। একজোড়া হাত যখন আমার কোমরে আবিষ্কার করলাম, ঠিক তখনই চোখটা খুলে গেল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট